জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে কোথায় কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে স্বনির্ভর বাংলাদেশ গঠন করা সম্ভব বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্বাধীনতা দিবসে দলের আলোচনায় তিনি বলেন, আলোচনা, সমালোচনা বা গবেষণার নামে এমন কিছু করা যাবে না যা মুক্তিযুদ্ধের ইতিহাসকে খাটো করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অনিবার্য ও অনবদ্য চরিত্র বলেও জানান প্রধানমন্ত্রী। এ সময় শহীদ জিয়ার লেখা নিবন্ধটি নিয়ে কেউ কখনো কোনো প্রশ্ন তুলেননি উল্লেখ করে এটি মুক্তিযুদ্ধের গবেষণার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হতে পারে বলে মত দেন প্রধানমন্ত্রী। অতীতে যেভাবে শহীদ জিয়াউর রহমানকে, তার অবদানকে, তার কাজকে খাটো করার চেষ্টা করা হয়েছে, এর থেকেই প্রমাণিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অবশ্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন অনিবার্য চরিত্র। আলোচনা, সমালোচনা কিংবা গবেষণার নামে এমন কিছু করা বা বলা অবশ্যই আমাদের জন্য ঠিক হবে না, যেটি আমাদের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের যে গৌরব ইতিহাস তাকে কোনোভাবে খাটো করতে পারে। আমাদের আকাঙ্ক্ষা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা আমাদের রয়েছে। আমাদের স্বাদ এবং সাধ্যের মধ্যে ফারাক থাকলেও আমি এই দেশের একজন নাগরিক হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা যদি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই, আমরা যদি ঐক্যবদ্ধভাবে সকলে একসাথে দেশের জন্য কাজ করি, তাহলে অবশ্যই আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পারব। এদিকে সারা দেশে জ্বালানি তেলের সংকট থাকায় বিভিন্ন জেলায় তেল পাম্পে ভিড়, কোথাও কোথাও সরবরাহ বন্ধ রয়েছে। এর মধ্যে চট্টগ্রামে অবৈধভাবে মজুদ করা 6 টন ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। চট্টগ্রামের পতেঙ্গায় গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের পাশের একটি এলাকা থেকে 6 টন ডিজেল জব্দ করা হয়। ডিজেল লোডিং ও আনলোডিংয়ের কাজে ব্যবহৃত 3টি পাম্প এ সময় জব্দ করা হয়। ময়মনসিংহে অন্তত 20 থেকে 30 কিলোমিটার এলাকা জুড়ে সব পাম্পে জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে যাত্রী ও চালকরা। অভিযোগ রয়েছে খোলা বাজারে দ্বিগুণেরও বেশি দামে বিক্রি হচ্ছে পেট্রোল। এদিকে রাজশাহীতে ছুটির দিনেও পর্যাপ্ত সরবরাহ না থাকায় বন্ধ রয়েছে বেশ কয়েকটি পাম্প, আর যেগুলো খোলা সেখানে দেখা যাচ্ছে যানবাহনের দীর্ঘ সারি। এদিকে বরগুনায় তেল সংকটে বন্ধ ছিল জেলার একমাত্র ফিলিং স্টেশন। শুধু সড়ক পথেই নয়, প্রভাব পড়েছে মৎস্য খাতেও। পাথরঘাটায় ডিজেলের অভাবে নদী ও সাগরে যেতে পারছে না মাছ ধরার ট্রলার। এদিকে সকাল থেকে রাজধানীর পাম্পগুলোতে তৈরি হয়েছে জ্বালানি সংকট। কয়েকটি পাম্পে তেলের সরবরাহ থাকলেও রয়েছে যানবাহনের দীর্ঘ লাইন। এ নিয়ে আরও জানাতে রাজধানীর আসাদগেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিয়া আমিরুল। আমিরুল, রাজধানীর পাম্পে চালকরা তেল পাচ্ছে কিনা, কোথাও পাম্প বন্ধ দেখেছেন কিনা জানাবেন বিস্তারিত। হাসিব, বলা চলে দিনভর যেটি আমরা বলছিলাম বেশিরভাগ পাম্প বন্ধ ছিল, তবে দুপুরের পর থেকে বিকেল পর্যন্ত কিংবা সন্ধ্যার পর থেকে আমরা যেমনটি দেখেছি বেশ কিছু পাম্প কিন্তু ইতিমধ্যে তেলের যে সরবরাহ সেটি কিন্তু তারা বাড়িয়েছে। এবং আমরা এই মুহূর্তে রয়েছে আসাদগেটের একটি পাম্পে, যেখানে মূলত অকটেন এবং ডিজেল দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে অকটেন এবং ডিজেল চালিত যে যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু একে একে আসছেন এবং তারা কিন্তু সেই যে তেল তারা কিন্তু সেগুলো সংগ্রহ করছে। তবে এই যে তেলের সংগ্রহ সেটি ঘিরে আমরা লক্ষ্য করছিলাম দীর্ঘ সারি ছিল, দীর্ঘ অপেক্ষা, এরপর মূলত তারা এসে এটি সংগ্রহ করতে পারছে। তবে এখানকার বেশিরভাগের যে একটি অভিযোগ সেটি হচ্ছে তারা পর্যাপ্ত পরিমাণে তেল পাচ্ছে না। যদিও তারা যেটি বলছে যে সরকারের পক্ষ থেকে বারে বারে বলা হচ্ছে যে তেলের কোনো ধরনের ঘাটতি নেই, তবে তারা এখানে এসে যেমনটি বলছে যে পর্যাপ্ত পরিমাণে তেল না থাকার কারণে তারা তাদের যে স্বাভাবিক কার্যক্রম রয়েছে তারা সেটি করতে পারছে না। যেহেতু 1 থেকে 2 দিন বাদেই রাজধানী ঢাকা আরও বেশি কর্মব্যস্ত হবে, এরই মধ্যে তারা কিন্তু সেটি ঘিরে তাদের একটি অন্যরকম আমরা ব্যস্ততা দেখেছি। তারা কিন্তু
বিশেষ করে যারা মোটরসাইকেল চালক রয়েছে এবং সেই সাথে অন্যান্য যানবাহনগুলো রয়েছে, তারা দেখেছিলাম তারা যেটি বলছে যে পেট্রোল পাম্প থেকে বিশেষ করে আপনি জেনে থাকবেন যে মোটরসাইকেল প্রতি 5 লিটার করে দেওয়া হচ্ছে এবং অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে সেখানে আমরা দেখেছি 10 থেকে 20 লিটার তেল দেওয়া হচ্ছে। তারা যেটি বলছে সেটি পর্যাপ্ত নয় এবং একই সাথে আমরা দেখেছিলাম যে বিশেষ করে বাস এবং ট্রাক যেগুলো রয়েছে সেখানে বিশেষ করে দূরপাল্লা সেটি তারা যেটি বলছে যেহেতু ঈদের ছুটি শেষে এখনো অনেকেই রাজধানীতে ফিরেনি কিংবা রাজধানী ছেড়ে অনেক বাস এখন পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে, সেটি ঘিরে তারা যেটি বলছিল যে তেলের যে সংকট সেটি যদি সমাধান না হয় কিংবা সরকার যদি ভালোভাবে সেটি দেখভাল না করে সেক্ষেত্রে তারা কিন্তু বেশ ভোগান্তি পোহাচ্ছে। তারা কিন্তু আমাদের সাথে এই ধরনের বিষয় বলছিল এবং আমরা রাজধানীর বেশ কয়েকটি পাম্প ঘুরছিলাম, মানুষের সাথে কথা বলছিলাম। মানুষজন যেটি বলছিল যে এই যে সরকারের পক্ষ থেকে বারে বারে বলা হচ্ছে যে কোনো প্রকার সংকট নেই, তবে তারা এখানে এসে যেমনটি বলছিল যে নানান ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে এবং পাম্পগুলোর মধ্যে এক একটি পাম্পের একেবারে সামনের জায়গা থেকে যে সারির যে অংশ শেষের অংশ সেটি প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার পর্যন্ত কিন্তু গিয়েছে। আমরা রাজধানীর বিভিন্ন জায়গা ঘুরে দেখেছিলাম এবং একই সাথে আপনি যেমনটি বলেছিলেন যে বেশিরভাগ পাম্প কিন্তু আমরা দেখেছি বন্ধ রয়েছে এবং যেগুলো চালু করা হয়েছে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি 3 থেকে 4 ঘন্টা পর অকটেন কিন্তু শেষ হয়ে গিয়েছে এবং কিছু কিছু জায়গায় ডিজেল রয়েছে। যেহেতু সন্ধ্যার পর থেকে কিংবা রাতের মাঝামাঝি সময়ে দূরপাল্লার যে বাসগুলো রয়েছে এবং ট্রাকগুলো রয়েছে সেগুলো রাজধানীতে প্রবেশ করবে, তারা যেটি বলছে যে ডিজেলের যে প্রাপ্যতা কিংবা ডিজেলের যে সংকট রয়েছে সেটি যেন নিরসনে সরকার কাজ করে, যেন তারা সঠিকভাবে সেটি নিতে পারে। হাসিব। ধন্যবাদ আমিরুল। জানাচ্ছিলেন রাজধানীর আসাদ গেট থেকে রাজধানীতে তেল সরবরাহের খবরাখবর। এদিকে চাঁপাইনবাবগঞ্জের গমস্তাপুরে জ্বালানি তেল মজুদ রেখেও বিক্রি বন্ধ রাখায় একটি পেট্রোল পাম্পকে জরিমানা করা হয়েছে। দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশনকে 20,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি জানান, তেল নেই ব্যানার ঝুলিয়ে গ্রাহকদের কাছে বিক্রি বন্ধ রাখে পাম্পটি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাম্পে মজুদ থাকা জ্বালানি যাচাই করা হয়। এ সময় সেখানে 2,368 লিটার পেট্রোল, 3,760 লিটার ডিজেল এবং 3,655 লিটার অকটেন সহ মোট 9,783 লিটার জ্বালানি পাওয়া যায়। যথেষ্ট মজুদ থাকার পরেও বিক্রি বন্ধ রাখায় জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পাশাপাশি মজুদ তেল দ্রুত বিক্রির নির্দেশ দেওয়া হয়। মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার যে ফিলিং স্টেশন সেটা হচ্ছে আমাদের পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুরে অবস্থিত। ওইটাই গিয়ে দেখলাম যে লেখা আছে যে সাইনবোর্ড দেওয়া যে পাম্পে তেল নেই এবং পাবলিকও যখন আসতেছে গাড়ি নিয়ে তারা বলছে তাদের বিদায় দিয়ে দিচ্ছে। পরে আমি চেক করলাম ট্যাঙ্কিগুলো, চেক করে দেখি যে না ওইখানে বিক্রি করার মতো পর্যাপ্ত পরিমাণে তেল আছে। ভোক্তাধিকার আইন 2009 অনুযায়ী 20,000 টাকা তাদেরকে জরিমানা করলাম। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জ্বালানির অভাবে নয়, অনেক সময় ডিমান্ডের কারণে পাওয়ার স্টেশন বন্ধ রাখতে হয়। যুদ্ধের কারণে মানুষ সব তেল সংগ্রহ করা শুরু করেছে, ফলে একদিনের তেল 2 ঘন্টায় শেষ হয়ে যাচ্ছে। সকালে সিরাজগঞ্জে 68 মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, তেলের সরবরাহ যথাসময়ে আছে, সব সময় আছে, কেউ কালোবাজারি করলে তা মনিটরিং করা হচ্ছে। এই যুদ্ধের কারণে মানুষ সব তেল সংগ্রহ করা শুরু করেছে, যার ফলে ওই পেট্রোল পাম্প যেদিন সারাদিনে যেটা বেচত সেটা 3-2 ঘন্টায় বিক্রি হয়ে যায়। তারপর পেট্রোল পাম্পটা বন্ধ হয়েছে, তখন পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেছে। তেল সরবরাহ সবসময় আছে এবং আমি সারা দেশের আমাদের জেলা প্রশাসক, এসপি এদের সাথে কথা বলেছি, তারা মনিটর করছে। তবে এই যে হঠাৎ করে বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি আছে এবং সেটা ব্ল্যাক মার্কেটিং হচ্ছে, সেটা অলরেডি সিরাজগঞ্জে ধরা পড়ছে 2টা এবং সারা দেশেই ধরা পড়ছে। দেশে এপ্রিল মাসের জ্বালানি নিশ্চিত করা হয়েছে। প্রতি মাসে জ্বালানি খাতে 167 কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে উল্লেখ করে 90 দিনের চাহিদা পূরণে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। দুপুরে যশোরে জেলা প্রশাসকের কার্যালয়ে দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি একথা জানান। সারা পৃথিবী 80টা দেশ জ্বালানির মূল্য বৃদ্ধি করলো, আমাদের প্রিয় মাতৃভূমি
আমাদের গণতান্ত্রিক সরকার এখনো জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা করেছে না। জনগণের দুর্ভোগ যেন কোনোভাবে না বাড়ে এটি নিশ্চিত করতে যে গড়ে প্রতিদিন বর্তমান গণতান্ত্রিক সরকার অর্থাৎ আপনাদের ভোটে নির্বাচিত সরকার প্রায় 167 কোটি টাকা প্রতিদিন জ্বালানির পেছনে ভর্তুকি দিচ্ছে। রাজবাড়ীর দৌলতিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে বাস ডুবির ঘটনায় তৃতীয় দিনের মতো নিখোঁজদের উদ্ধারে চলে অভিযান। সকাল থেকে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালায়। তবে নতুন করে কোনো মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর আগে বুধবার দুর্ঘটনার দিন 23 জনের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন আরও 3 জনের মরদেহ উদ্ধার করলে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় 26 জনে। জেলা প্রশাসন জানিয়েছে 26 জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে ফেরিঘাট এলাকায় নিখোঁজ কারো সন্ধানে কোনো স্বজন আসেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। যশোর নড়াইল মহাসড়কে চলন্ত নড়াইল এক্সপ্রেস বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গেছে। বাসের সকল যাত্রী নিরাপদে বের হতে সক্ষম হয়েছেন। বিকেল 4:30টার দিকে যশোর সদর উপজেলার ফতেহপুর এলাকায় ঘটনা ঘটে। পুলিশ জানায়, যশোরের মণিহার এলাকা থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় নড়াইল এক্সপ্রেস বাসটি। পথিমধ্যে ফতেহপুর এলাকায় পৌঁছালে বাসটির ইঞ্জিনে হঠাৎ আগুন ধরে যায়। এরপর বিকট শব্দে বাসটি থেমে গেলে যাত্রীরা দ্রুত নেমে নিরাপদ স্থানে চলে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। যশোর কোতোয়ালি মডেল থানার ইনচার্জ কাজী বাবুল ইসলাম জানিয়েছেন, বাসটি ছাড়ার আগেই চালক যান্ত্রিক ত্রুটির বিষয়টি মালিক পক্ষকে জানিয়েছিলেন। এরপরও মালিকদের চাপে বাসটি যাত্রা শুরু করে। এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে লোডিং শেষ করে ছেড়ে যাওয়ার পর কেরামত আলী নামের একটি ফেরিতে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা 6টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ফেরিটি ঘাট ছেড়ে কিছু দূর যাওয়ার পর হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এতে ফেরিতে থাকা যাত্রী, চালক ও সহকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফেরির কর্মচারীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার সঠিক কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পবিত্র ঈদুল ফিতরের আগে ও পরে 10 দিনে দেশে সড়ক দুর্ঘটনায় 289 জন নিহত হয়েছেন। মৃত্যুর এই তথ্য দিয়েছে সড়কের নিরাপত্তা নিয়ে কাজ করা সংগঠন রোড সেফটি ফাউন্ডেশন। তাদের তথ্য অনুযায়ী 17 মার্চ থেকে 27 মার্চ পর্যন্ত দেশে 342টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। ঈদুল ফিতরের দিন ভোরে কুমিল্লায় বাস ট্রেনের সংঘর্ষে 12 জন নিহত হন। এছাড়াও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 4 জনের মৃত্যু হয়। ঈদের আগে সদরঘাটে লঞ্চের ধাক্কায় প্রাণ হারান 2 জন। এই ঈদে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে 25 মার্চ দৌলতিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে বাস ডুবিতে। গতকাল সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় 26 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গেল বছর ঈদুল ফিতরের ছুটিতে 11 দিনে সড়ক দুর্ঘটনায় 249 জন নিহত হয়েছিলেন। সেই হিসাবে গতবারের তুলনায় এবার সড়কে মৃত্যু সংখ্যা বেশি। রোড সেফটি ফাউন্ডেশনের হিসাবে এই ঈদে ইজি বাইক দুর্ঘটনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। তবে জ্বালানি সংকটে সড়কে মোটরসাইকেল চলেছে কম, এজন্য মোটরসাইকেল দুর্ঘটনাও ছিল কম। ঈদের ছুটির পর এখনও পুরোপুরি জমে ওঠেনি রাজধানীর কাঁচা বাজার। সাপ্তাহিক ছুটির দিন হলেও সরবরাহ ক্রেতা উপস্থিতি ছিল কম। মৌসুমি সবজির দামে কিছুটা স্বস্তি থাকলেও চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের মুরগি ও গরুর মাংস। বিক্রেতারা বলছেন, সরবরাহ কম থাকায় দাম বাড়তি, আর দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং বাড়ানোর দাবি ক্রেতাদের। এদিকে রাজধানীর পাড়া মহল্লায় এলাকাভেদে একই নিত্যপণ্যের দামে বড় ধরনের হেরফের দেখা গেছে। এতে বাজার ব্যবস্থাপনা ও তদারকি নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রেতারা। পাইকারি পর্যায়ে দাম কম থাকলেও খুচরা বাজারে এসে বাড়তি দামের চাপ সরাসরি গিয়ে পড়ছে ভোক্তাদের উপর। যদিও পণ্য পরিবহনে বাড়তি খরচের কথা বলছেন বিক্রেতারা। ঈদের সময় যে পণ্যগুলোর দাম বাড়লো, ওগুলো আবার অল্প একটু কমছে, কিন্তু পুরোপুরি কমে না। কাস্টমার নয়, তারপরে মনে করেন আমাদের দামটা কম বিক্রি হয়। যারা খাইবো ওই গায়ে কই তো নাই,
ওই গ্রাহক না থাকলে তো অবশ্যই আস্তে আস্তে দাম কমবে। খুচরাতে 80,000 দেখি তো অনেক দাম আসমান তোমার। এই যে ক্যাপসিকাম লাল রঙের ক্যাপসিকাম একটা 100 টাকা, 5 কেজি আনলে 4.5 কেজি টেকে, এরপর আবার 50 গ্রাম বেশি দিতে হয়। এখানে ওয়েস্টেজটা বেশি পড়ে, এখানে 2, 4, 5, 10 টাকা ওখানে বেশি রাখা হয়। রাজনৈতিক আধিপত্য ও চাঁদাবাজির বিরোধিতা করায় খুন হন পল্লবীর যুবদল নেতা কিবরিয়া। শীর্ষ সন্ত্রাসী মশিউর গ্রুপ কিবরিয়াকে হত্যা করে বলে জানায় র্যাব। কিবরিয়া কিলিং মিশনে অংশ নেওয়া 2 শুটারকে গ্রেফতারের পর র্যাব 4 এর অধিনায়ক জানায় কিবরিয়া কিলিং মিশনে অংশ নিয়েছিল 6 থেকে 7 জন, যার মধ্যে কিলিং মিশনে যুক্ত 3 জনের মধ্যে জনিকে আগে গ্রেপ্তার করা হয়েছে। বাকি 2 কিলার ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তবে হাদি হত্যাকাণ্ডের পর সীমান্তে কড়াকড়ির জন্য পার হতে পারছিলেন না। পরে বৈধ পথে বিদেশ যাওয়ার চেষ্টার সময় রোকন ও কালুকে গ্রেপ্তার করে র্যাব। পরে কিবরিয়া হত্যাকাণ্ডে ব্যবহার করা পিস্তল ও 3 রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব। সরাসরি এই কিলিং মিশনে 6 থেকে 7 জন জড়িত ছিলেন। রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রাথমিকভাবে এটি প্রতীয়মান হচ্ছে। মসি আপনারা অবশ্যই অবগত আছেন, তিনি একজন এখানকার শীর্ষ সন্ত্রাসী পলাতক। তার সঙ্গে আসামিদের সম্পৃক্ততা এবং অত্যন্ত ভালো ঘনিষ্ঠতা আছে বলে আমরা তথ্য প্রমাণ পেয়েছি। জুট ব্যবসাকে নিয়ন্ত্রণ, চাঁদাবাজি নিয়ন্ত্রণ, হাউজিং ব্যবসা, ডেভেলপার ব্যবসা নিয়ন্ত্রণ, ফুটপাতের চাঁদাবাজি নিয়ন্ত্রণ, এগুলোতে কিবরিয়া বাধা হয়ে দাঁড়াচ্ছিল বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ গণতান্ত্রিকের এক নেতা নিহত হয়েছেন। সকাল 8:30টার দিকে উপজেলার উল্টোছড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় সকালে উল্টাছড়ি ইউনিয়নের মানিক্যপাড়া এলাকায় ইউপিডিএফের পানছড়ি উপজেলার সহসভাপতি নীতি দত্ত চাকমাকে গুলি করে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এর আগেই গুলিবিদ্ধ নীতি দত্ত চাকমাকে স্থানীয়রা উদ্ধার করে খাগড়াছড়ির সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকায় লটারি পরিচালনাকে কেন্দ্র করে নিজেদের অন্তর্কুণ্ডলে তিনি গুলিবিদ্ধ হয়েছেন বলে প্রাথমিক ধারণা পুলিশের। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ। কর্মস্থলে ফিরতে নদী বন্দরে ভিড় করছেন তারা। এ নিয়ে আরও জানাতে বরিশাল নদী বন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। অমিত, এই মুহূর্তে লঞ্চ টার্মিনালে যাত্রী চাপ কেমন? কোনো ভোগান্তি দেখছেন কিনা? আসিফ, একটু জানিয়ে রাখি যে বরিশাল থেকে আজ রাজধানীমুখী হতে হচ্ছে ব্যাপক পরিমাণ যাত্রী, এবং ঈদের ছুটির শেষ মুহূর্তে থাকার কারণে আজকে নদী বন্দরে কিন্তু যাত্রী চাপ বেশ বেশি দেখা যাচ্ছে। এবং এই মুহূর্তে দেখছেন বরিশাল নদী বন্দরে উপচে পড়া ভিড় রয়েছে, এবং বিকেল 5টার পর থেকেই নদী বন্দরে কিন্তু এই চাপটি আমরা লক্ষ্য করেছি। এবং ইতিমধ্যে ঢাকামুখী যে লঞ্চগুলো রয়েছে তার বেশ কয়েকটি বরিশাল নদী বন্দর ত্যাগ করেছে। এখনও যে কয়টি লঞ্চ রয়েছে সেগুলোতেও দেখছেন যাত্রীতে পরিপূর্ণ রয়েছে। এবং লঞ্চ কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, যে তারা বলছেন যে বরিশাল থেকে আজকে 13টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে। এছাড়াও 2টি লঞ্চ রয়েছে যেগুলো ঝালকাঠি থেকে ছেড়ে বরিশাল ঘাট দিয়ে তারপরে কিন্তু তারা ঢাকার উদ্দেশ্যে রওনা করবে। এমনকি যাত্রী চাপ বলতে যেটা বোঝাচ্ছে যে এখনও কিন্তু নদী বন্দরে যে টার্মিনাল রয়েছে সেখানে প্রচুর পরিমাণ যাত্রী রয়েছে, তবে সে পরিমাণ লঞ্চ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। অনেকেই বলছেন যে বাসে টিকিট না পেয়ে তারা কিন্তু লঞ্চে যাওয়ার জন্য এই লঞ্চ ঘাটে এসেছেন, তবে তারা জায়গা পাচ্ছেন না। এবং যে লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চগুলো একদম পরিপূর্ণ, এবং কেবিনের যে বুকিং সেটি কিন্তু শতভাগ পরিপূর্ণ হয়েছে, এবং ডেকের যাত্রীতেও পরিপূর্ণ থাকায় কেবিনের যে রাস্তা রয়েছে সেই রাস্তায়ও কিন্তু যারা কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে এখানে এসেছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন। একটু জানিয়ে রাখি যে নদীতে লঞ্চে যাতে অতিরিক্ত যাত্রী বহন না করা হয় সে কারণে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এখানে তৎপর রয়েছে। লঞ্চগুলো পরিপূর্ণ হয়ে গেলেই সেগুলো কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে, এবং এই লঞ্চগুলোর পেছনেও কিছু লঞ্চ রয়েছে, সেই লঞ্চগুলো ক্রমান্বয়ে এখানে এসে নোঙর করছে, এবং সেগুলোতে কিন্তু যারা যাত্রী রয়েছেন তারা এসে উপস্থিত হচ্ছেন। এবং একটু জানিয়ে রাখি যে বরিশাল নদী বন্দর থেকে আজকে যে কয়টি লঞ্চ ছেড়ে গিয়েছে সবগুলো লঞ্চই কিন্তু পরিপূর্ণ অবস্থায় ছেড়ে গিয়েছে। এবং নদী বন্দর কর্তৃপক্ষ বলছেন যে বিগত দিনে যাত্রী চাপ কিছুটা কম থাকলেও আজকে শেষ মুহূর্তের যে যাত্রীরা রয়েছেন তারা কিন্তু বরিশাল ত্যাগ করছেন, যার কারণে কিন্তু লঞ্চ ঘাটে একটু ভিড় বেশি দেখা যাচ্ছে। এজন্য কিন্তু
গত কয়েকদিনের তুলনায় আজকে লঞ্চঘাটে লঞ্চও বেশি রাখা হয়েছে। প্রতিদিন 9টি লঞ্চ থাকলেও ঢাকামুখী আজকে কিন্তু 13 থেকে 14টি লঞ্চ রাজধানীমুখী হচ্ছে। সবগুলো লঞ্চই কিন্তু পরিপূর্ণ রয়েছে এবং এখনও অনেক যাত্রী কিন্তু নদীবন্দরে অবস্থান করছে। জায়গা না পেয়ে তারা কিন্তু কিছুটা ভোগান্তিতে পড়ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। বরিশাল নদীবন্দর থেকে এই ছিল আমার কাছে সবশেষ। হাসিব। অমিত হাসান জানাচ্ছিলেন বরিশাল নদীবন্দর থেকে রাজধানীতে ফেরার খবরাখবর। মানিকগঞ্জের পাটুরিয়া 4 নম্বর ফেরিঘাটে একটি ফেরির সাইলেন্সারে পাইপে আগুনের ঘটনা ঘটেছে। অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এলে এতে ফেরিতে করে বাড়ি ফেরা মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়েছে। পাটুরিয়া ঘাট থেকে যুক্ত হচ্ছেন আসাদ জামান। আসাদ, পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাবেন, কি বলছেন প্রত্যক্ষদর্শীরা, এখনকার পরিস্থিতি কি? হাসিব, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি পাটুরিয়ার 4 নম্বর ফেরিঘাটে। এখানে পেছন থেকেই কিন্তু আমার পেছনেই যে একটি রোরো ফেরি কেরামত আলী, সেটা কিন্তু 6টার দিকে সাইলেন্সার পাইপে আগুন লাগে। তো আগুন লাগার কিন্তু প্রায় 20 থেকে 25 মিনিটের মাথায় কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে ফায়ার সার্ভিস। তো আমরা কথা বলেছি প্রত্যক্ষদর্শীদের সাথে, তারা জানিয়েছেন যেমনটা যে রোরো স্টার্ট দেয় তখনই কিন্তু সেই সাইলেন্সার পাইপে আগুন লেগে যায়। আর তার সাথে সাথেই কিন্তু যে গাড়িগুলো ছিল সেগুলো কিন্তু আনলোড অবস্থায় আবার কিন্তু ঘাটে নিয়ে আসা হয়। এতে কিন্তু কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে আমরা জানতে পেরেছি। এবং এখন বর্তমানে সেই ফেরিটি, কেরামত আলী ফেরিটি সার্ভিসিং করার জন্য কিন্তু পাশে 5 নম্বর ফেরিঘাট আছে। আমরা কথা বলেছি বিআইডব্লিউটিসির ডিজিএম এর সাথে। তিনি যেমনটা জানিয়েছেন যে এটা আসলে মূলত সাইলেন্সার পাইপে অনেক সময়ই যখন কার্বনগুলো পড়ে থাকে, যখন কার্বনের মাত্রা বেড়ে যায় তখনই কিন্তু এরকম আগুনটা লাগে। এটা তাদের কাছে তিনি যেমনটা জানিয়েছেন যে এটা একটা স্বাভাবিক ব্যাপার, বড় কোনো ঘটনা নয়। যার জন্য যেহেতু আগুন লেগেছে মানুষ আতঙ্কিত হয়েছে, কারণ তার 3 দিন আগেই কিন্তু দৌলতদিয়া ঘাটে কিন্তু একটি দুর্ঘটনা ঘটে। সেখানে কিন্তু পন্টু থেকে সরাসরি একটি যাত্রীবাহী বাস কিন্তু যাত্রী নিয়ে সেখানে নদীতে পড়ে যায়। এই ঘটনায় কিন্তু 26 জনের নিহত হয়েছেন এবং তাদের লাশও কিন্তু স্বজনদের কাছে উদ্ধার করা হয়েছে। এই ঘটনার পরে আবার যখন এখানে আগুন লাগে তাতে কিন্তু যে যারা ঘাট এলাকায় ছিল তারা কিন্তু চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, কারণ তাদের আতঙ্কিত হয়ে পড়ে, যার কারণে কিন্তু এই ঘটনাটা বেশি দূর পর্যন্ত যেতে পারেনি। তো হাসিব, এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সবশেষ সংবাদ। সৌদি আরবের আল খারিজ শহরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি কর্মী বাচ্চু মিয়ার প্রথম নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদজুমা আল খারাজ জামে মোহাম্মদ আল উসমান মসজিদে এবং দ্বিতীয় জানাজা আল নাফসা কবরস্থানে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে আল খারাজ শহরের আল নাফসা কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন জানাজা ও দাফন কার্যে অংশ নেন। এ সময় দূতাবাসের কর্মকর্তা, কোম্পানি কর্তৃপক্ষ, সহকর্মী এবং আল খারাজ অঞ্চলের বাংলাদেশ কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন। গত 8 মার্চ ইফতারের আগ মুহূর্তে আল খারিজ শহরের আল তোয়াইফ বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণে নিহত হন বাচ্চু মিয়া। ইরানের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোতে হামলা আরও 10 দিনের জন্য স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। দুই পক্ষের মধ্যে আলোচনা চলমান রয়েছে বলে দাবি করে আগামী 6 এপ্রিল পর্যন্ত হামলা স্থগিতের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। যুদ্ধবিরতির আলোচনার ধোঁয়াশার মধ্যেও বন্ধ নেই পাল্টাপাল্টি হামলা। এমন অবস্থায় মধ্যপ্রাচ্যে আরও 10,000 সেনা মোতায়েনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের আশঙ্কায় 10 লাখ সেনা প্রস্তুত রাখার ঘোষণা দিয়েছে ইরান। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে প্রাণ হারিয়েছে 1 জন, আহত অন্তত 25 জন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে প্রাণহানি 1900 ছাড়িয়েছে। লেবাননের ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। 2 মার্চ থেকে এখন পর্যন্ত লেবাননে মারা গেছে 1116 জন। ইরান ও লেবানন সহ দীর্ঘদিন একাধিক ফ্রন্টে যুদ্ধরত অবস্থায় জনবল সংকটে ভুগছে ইসরায়েলের সামরিক বাহিনী। এমন পরিস্থিতিতে ইসরায়েলি সেনাবাহিনী ভেঙে পড়ার দ্বার প্রান্তে বলে সতর্ক করেছেন খোদ ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির। নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার এক বৈঠকে এই সতর্কবার্তা দেন আইডিএফের চিফ অফ স্টাফ।
ইসরায়েলি চ্যানেল 13-এর বরাত দিয়ে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এমন শঙ্কা থেকে মন্ত্রীদের উদ্দেশ্যে 10টি সতর্ক সংকেত তুলে ধরেছেন আইডিএফের চিফ অফ স্টাফ। সেনা ঘাটতি মেটানো না গেলে আইডিএফ নিয়মিত অভিযান পরিচালনার জন্য প্রস্তুত থাকা কঠিন হবে বলেও জানান তিনি। জানান রিজার্ভ ব্যবস্থাও টিকবে না। 2023 সালের 7 অক্টোবর গাজায় হামলা শুরুর পর থেকে বাহিনীতে 12,000 সৈন্যের ঘাটতি রয়েছে বলে আইন প্রণেতাদের বহুবার জানিয়েছে আইডিএফ। ডলারে নিজের স্বাক্ষর যুক্ত করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে দেশটির ইতিহাসে তিনি প্রথম দায়িত্বে থাকা প্রেসিডেন্ট হিসাবে ডলারের নোটে স্বাক্ষর রাখার নজির গড়তে যাচ্ছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ। মার্কিন স্বাধীনতার 250তম বার্ষিকী উপলক্ষে নতুন নকশার নোটগুলোতে ট্রাম্পের স্বাক্ষর যুক্ত করা হবে। এর মধ্য দিয়ে ব্যাংক নোটে মার্কিন কোষাধ্যক্ষের স্বাক্ষর ব্যবহারে 1861 সাল থেকে শুরু হওয়া প্রচলনের অবসান ঘটবে। অর্থাৎ 165 বছরের মধ্যে প্রথমবারের মতো নতুন ছাপানো ডলারে থাকছে না মার্কিন কোষাধ্যক্ষের স্বাক্ষর। আগামী জুন মাসে ট্রাম্প স্বাক্ষরিত $100 নোট ছাপানো হবে, পরে অন্যান্য নোটেও তা যুক্ত করা হবে। নেপালের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপির তরুণ নেতা বালেন্দ্র শাহ। শুক্রবার বালেন্দ্র শাহকে প্রধানমন্ত্রী এবং গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল। শপথ গ্রহণ অনুষ্ঠানে শঙ্খধ্বনি পরিবেশন করা হয়। এছাড়াও 108 জন নবীন পুরোহিত স্বস্তি, শান্তি এবং 16 জন বৌদ্ধ ভিক্ষু অষ্টমঙ্গল পাঠ করেন। গত 5 মার্চ হওয়া নির্বাচনে ঝাপা 5 আসনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে বিপুল ভোটে হারিয়ে জয় হন বালেন্দ্র শাহ। এর আগে 2022 সালের স্থানীয় নির্বাচনে কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হয়েছিলেন তিনি। বালেন্দ্র শাহ ছাড়াও নির্বাচিত সরকারের 14 মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করিয়েছেন দেশটির রাষ্ট্রপতি। এর আগে জেনজি আন্দোলনের অন্যতম নেতা সুদান গুরুং হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের ম্যাচে ভারতের বিপক্ষে নামার আগে শেষ দিনের অনুশীলন সেরেছে বাংলাদেশ। শুক্রবার মালের স্থানীয় সময় বিকেলে অনুশীলন শুরু করে মার্ক কক্সের শীর্ষরা। পুরো সেশনে ফুটবলারদের ফিটনেস ও ট্যাকটিক্যাল দিকগুলো গুরুত্ব দেওয়া হয়। শনিবার বাংলাদেশ সময় বিকেল 4:45 মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে 2 দলের ম্যাচটি অনুষ্ঠিত হবে। নিজেদের ধারাবাহিক পারফরমেন্স ধরে রাখতে আত্মবিশ্বাসী ফুটবলাররা। আমাদের যে দুর্বলতা, যে আমাদের যে ভালো দিকগুলো ছিল, ওইগুলো সবকিছু আমরা মাঠে অ্যানালাইসিস করছি। আমরা আমাদের উইকনেস নিয়ে মাঠে কাজ করছি। যে আমরা ইন্ডিয়ার ম্যাচ দেখছি গতদিন, পাকিস্তান আর ইন্ডিয়ার ম্যাচ, আমরা ওখান থেকে আরো কিছু শিখছি। ফ্যানদের বিষয়ে বলবো, সবাই মাঠে এসে আমাদের উৎসাহ দেন যেন আমরা আরো ভালো খেলতে পারি। দর্শক, শেষ করছি এখন চারদিক। সাথে থাকার জন্য ধন্যবাদ।